মরার আগ পর্যন্ত ভালো থাকতে এর জন্য আপনাকে অনেক কিছু এখন থেকেই ডিসিশন নিতে হবে। আপনারা যারা তরুণ আছেন, তরুণী আছেন, ইয়াং আছেন, সবাইকে আমার অনুরোধ, অবশ্যই জিমে যেতে হবে আপনাকে। এই যে আজকে আপনার যে ওজন বেড়েছে, আপনি যে এত দুর্বল হয়েছেন, আপনার যে নার্ভ ড্যামেজ হয়েছে, এটা আর কিছুই না, যে আপনি এতদিন ধরে যা করে এসেছেন, যা খেয়ে এসেছেন, যেভাবে চলে এসেছেন, সেটার এখনকার আজকের রেজাল্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা তার কাছেই ফিরে যাব। তিনি আমাদের যদি না শেখাতেন তাহলে আমরা কিভাবে শিখতে পারতাম? তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্বাস্থ্য জ্ঞান, অর্থাৎ সুস্থ থাকার জন্য জরুরি যে জ্ঞানগুলো সেগুলো আমরা শিখব। তো আপনারা শিখতে রাজি তো নাকি? তো অনেক জিনিস আপনারা জানেন যেগুলো সত্য না, কিন্তু সেগুলোকে আপনারা সত্য বলে জানেন। তো মিথ্যা যদি সবাই মিলে বলে তাহলে মানুষ এটাকে সত্য ভাবে। আর বেশিরভাগ লোকই আসলে সত্য নিজে অন্বেষণ করে না। সবাই যেটাকে সত্য ভাবে সেও তাই সত্য ভাবে, কিন্তু কখনো নিজে বিবেক বিবেচনা করে না। যেমন ধরেন, আমরা প্রতিদিন খাদ্য গ্রহণ করি নাকি? এখন এটা কি জ্ঞানের ভিত্তিতে খাদ্য গ্রহণ করি, নাকি সবাই যা করে আমি তাই করি? সবাই যা করে আমি তাই করি। সবাই যদি নষ্ট খায় আমিও খাবো নষ্ট, সবাই ভালো খেলে আমি ভালো খাবো। তো একটা সময় আমাদের আবহমান গ্রাম বাংলায় মানুষ সবাই ভালো খেত। ভালো মানে হচ্ছে অনেক যে বেশি খেত ব্যাপারটা তা না, তারা ন্যাচারাল খাবারগুলো খেত। কেননা তখন এরকম কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড, তারপর হচ্ছে হাইব্রিড এই ধরনের ছিল না। আর ধান যেগুলো ছিল অরিজিনাল জাত, প্রাকৃতিকভাবে উৎপাদিত এবং ঢেকি ছাটা। তো বেশিরভাগ কাজ মানুষ নিজে নিজে করত, যার কারণে কায়িক শ্রমও ছিল। তো সবাই কায়িক শ্রম করত। তো এখন যেমন আলাদাভাবে মানুষ কায়িক শ্রম করে না, ঠিক আছে? কিন্তু আপনারা যারা তরুণ আছেন, তরুণী আছেন, ইয়াং আছেন, সবাইকে আমার অনুরোধ, অবশ্যই জিমে যেতে হবে আপনাকে। স্ট্রেংথ আমার লাগবে, মাসেল আমার লাগবে, নারী পুরুষ সবার লাগবে। আমার কি বোঝাতে পারছি? তাহলে স্ট্রেংথের জন্য আমার স্ট্রেংথ ট্রেনিং লাগবে, মাসেল লাগবে ম্যান্ডেটরি। প্লাস আমার কার্ডিওভাস্কুলার হচ্ছে কি ওয়াকিং, সুইমিং, রানিং, জগিং ইত্যাদি সেগুলো হলো হার্ট রেট বাড়ানো কমানো। এছাড়াও সবাইকে ইয়োগা বা স্ট্রেচিং মানে মাস্ট লাগবে। সেটা হলো তার ব্যালেন্সিং করার জন্য লাগবে বিভিন্ন ব্যালেন্সিং এক্সারসাইজগুলো। যেমন ধরেন আমাদের এই যে এক পায়ে আমরা দাঁড়ালাম, হ্যাঁ, এটা একটা ব্যালেন্সিং এক্সারসাইজ। এভাবে আমরা এক পায়ের উপরে যে এখানে এটা এই দেখেন ব্যালেন্স করার দরকার হচ্ছে। এই যে আমি বসলাম, হ্যাঁ, এই যে আমার ব্যালেন্সিং এই যে ব্যালেন্সিং এক্সারসাইজ, এটা হলো ব্রেনের জন্য লাগে, কোঅর্ডিনেশন। বিশেষ করে ব্যাডমিন্টন খেলা এটা খুবই উপকারী ব্রেন কোঅর্ডিনেশনের জন্য, বুঝতে পারছেন? এইভাবে সবভাবে মারা যায়। এবং এটা আমি যে স্ম্যাশটা করতেছি নেটের কত কাজ দিয়ে যাচ্ছে, হ্যাঁ, পাওয়ার কতটুকু দিব মানে ইত্যাদি, প্লেয়ারের পজিশন কি, লট অফ ক্যালকুলেশন অলওয়েজ হ্যাপেনিং আমার ব্রেনের মধ্যে। তো এই যে ব্রেন ফাংশন দিয়েই মানুষ আসলে ভালো খেলোয়াড় হয়। সাথে অবশ্যই তার ট্রেনিং লাগে, স্ট্রেংথ লাগে, অ্যাজিলিটি লাগে, রিফ্লেক্স লাগে। তো এখন ওই খেললে কী হয়, আপনার রিফ্লেক্স, আপনার ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইত্যাদি, এবং এটা এনজয়েবল। ধরেন আপনি জিম করতেছেন, হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু খেলতে তো মজাই লাগে। সো খেলাধুলা করা, এখানে সব ধরনের বেনিফিট পাওয়া যায়। তাহলে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ যেখানে হার্ট রেট, তো খেলার মধ্যে হার্ট রেট ওঠানামা করে, এখানে দৌড়াদৌড়ি হয়। তারপর হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি, সেখানে ফ্লেক্সিবিলিটি না থাকলে আপনি মারতেই পারবেন না। ফ্রোজেন শোল্ডার হলে তো ব্যাট উঁচাই করতে পারবেন না। আর রেগুলার আপনি যখন খেলবেন তখন তো আপনার জয়েন্টগুলো ভালো থাকবে। আমার জয়েন্টের যত্ন নিতে হবে। তাহলে আমাদের জয়েন্টের যত্ন নেওয়া যেমন দরকার, ফ্লেক্সিবিলিটি যেমন দরকার, যে আমি মাটিতে হাতটা লাগাইতে পারি কিনা, ব্যাপারটা বুঝছেন, বা জুতার ফিতা অনেকে বাঁধতে পারি কিনা, এরকম। তো অনেকগুলো বিষয় আছে। তাহলে এক্সারসাইজের ক্ষেত্রে মনে রাখবেন সবগুলো লাগবে যদি সুস্থ থাকতে চান। হাঁটাও লাগবে, দৌড়ানোও লাগবে, যদি পারেন সাইক্লিং বা সুইমিং করলেন, ওয়েট ট্রেনিং লাগবে, আর কি লাগবে, এই ফ্লেক্সিবিলিটি, বুঝতে পারছেন, এবং হচ্ছে ইয়োগা টাইপ অথবা স্ট্রেচিং টাইপ এক্সারসাইজ, এই কটা সব মিলিত। তা না হলে আমি একটা সময় গিয়ে আমার ভালো গুণ থাকার পরও আমি বিপদে পড়বো একটা বয়সে গিয়ে। আর শেষ পর্যন্ত বার্ধক্য তো আমাদের ধরবেই, কিন্তু তার আগেও আমাদের অনেক কথা আছে। কি বোঝা গেছে? বুঝলেন নাকি? সুস্থ থাকার জন্য এত কিছু লাগবে।
এখন আসেন, সুস্থ থাকা মানে ওই মানে মরার আগ পর্যন্ত সুস্থ থাকা, বুঝেন নাই কথা? মরার আগ পর্যন্ত, যে আমার 100 বছর বয়সও যেন আমি সক্ষম থাকি, এই জন্য লাগবে। আর এমনি ধরেন এখন মানলে কিছু ভালো হয়ে যাবেন, ওষুধ মুক্ত হয়ে যাবেন, এটা সমস্যা না, এটা বেশি দিন লাগবে না। কিন্তু আমি মরার আগ পর্যন্ত ভালো থাকতে, এর জন্য আপনাকে অনেক কিছু এখন থেকেই ডিসিশন নিতে হবে। এবং আরেকটা কথা লাস্টে বোঝার আছে, সেটা হলো এই যে আপনারা আজকে এখানে এসেছেন, যেমন উনি ওই যে উনি আসছেন, আরও অনেকে আসছে। দেখেন আজকে আপনার ওই যে বোন আসছে, আরেকজন ঘুমাচ্ছেন, হ্যাঁ, ওই যে দুর্বল হয়ে গেছেন, উনি অনেক দুর্বল হয়ে গেছেন, খেয়াল করেন, হ্যাঁ, এবং একটু লজ্জিত যে ঘুম ধরা পড়ে গেছে। বা এই যে বোন, উনি বসে আছেন পিছনে, আপনাদের ক্যামেরায় দেখা যাচ্ছে না, সো ডোন্ট ওয়ারি। এই যে আজকে আপনার যে ওজন বেড়েছে, আপনি যে এত দুর্বল হয়েছেন, আপনার যে নার্ভ ড্যামেজ হয়েছে, এটা আর কিছুই না, যে আপনি এতদিন ধরে যা করে এসেছেন, যা খেয়ে এসেছেন, যেভাবে চলে এসেছেন, সেটার এখনকার আজকের রেজাল্ট। কি বোঝা গেল? আর আমি 52 বছরে আজকে আমি যে অবস্থায় আছি, সেটা হলো আমি এতদিন যা করেছি সেটার রেজাল্ট। আর আমি 30 বছর পরে কি থাকবো, আগামী 30 বছর আমি কি করব, সেটার রেজাল্ট। আমার বয়স যখন 82 হবে, যদি বেঁচে থাকি আর কি, যদি কেউ মেরে টেরে না ফেলে আর কি, হ্যাঁ, যদি বেঁচে থাকি, বা অ্যাক্সিডেন্ট যদি না হয়, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, এই যে ওর মেরিন ইঞ্জিনিয়ার ছেলেটা মাজা ভেঙে পড়ে আছে, এটা তো আর কারো কিছু করার নেই। তবে যদি নলেজ থাকে, তখন ওখান থেকেও বেরিয়ে আসা যায়। যেমন আমরা তো একেবারে ওই যে মেহরান চিনে, ডক্টর মেহরান, যে আমি তো একদম গ্রামে, ও তো গেছেও, আমি যেখানে প্র্যাকটিস করতাম দাগনভূঞাতে, ওখানে আমি 19 বছর প্র্যাকটিস করছি, তো আমার জীবন ওখানেই শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, ওই যে একটু আগে বললাম না, সব কিছু স্ট্রাগল করতে করতে আজকে আমাদের এই পর্যন্ত আসতে হয়েছে। স্ট্রাগল ছাড়া কিছু হবে না। কিন্তু আমি কোনো দিন মন খারাপ করিনি, যে আমার ফ্রেন্ডরা সবাই ডিগ্রি নিচ্ছে, ফ্রেন্ডরা সবাই পড়াশোনা করছে, বা ওরা সবাই দেশে বিদেশে যাচ্ছে, হ্যাঁ, এগুলো নিয়ে আমি আমার কর্ম করে গিয়েছি, এবং আমি আমার যোগ্যতাটাকে আমি বাড়ানোর চেষ্টা করেছি, এবং আমি সবসময় আমার নিজের সাথে লড়াই করেছি, যে আমি আমার চেয়ে গতকালকের আমার চেয়ে আজকের আমি একটু ভালো কিনা, আজকের আমি একটু উন্নতি কিনা, এভাবে আমি নিজেকে উন্নতি করার চেষ্টা করেছি। এবং আমার কোনো কম্পিটিটর নাই, তা আমি নিজেই নিজের কম্পিটিটর। এভাবে আপনারা চিন্তা যদি করেন যে আমি আগামী 30 বছর পর কেমন থাকবো, 20 বছর পরে কেমন থাকবো, 10 বছর পর কেমন থাকবো, সেটা এখন থেকে আপনাকে ডিসিশনটা নিতে হবে। কি বুঝতে পারছেন নাকি? তাহলে আজকে থেকে আপনি কি খাবেন কি খাবেন না, এখন আপনার যদি ভালো লাগে ভাই, আপনি যা খুশি খান, আমি আপনাকে কেন নিষেধ করতে যাব? পেট আপনার, টাকা আপনার, খাবেন আপনি, হ্যাঁ, আমার তো আপনার খাওয়া, আমার টাকায় তো খাবেন না। তা আপনি সয়াবিন তেল খান, রসালো জিলাপি খান, বা বুরিন্দা খান, বা বড় বাপের পোলায় খান, পেঁয়াজু বেগুনি খান, বা কেক কোক খান, ভাইরাল কেক খান, সেটা তো আমার কোনো প্রবলেম হচ্ছে না। আর রুগী বেশি হলে তো ডাক্তারদেরই লাভ। তো আপনি যদি নষ্ট খেয়ে রুগী হন, তো আমরাই সেই রুগীটা তো আমার কাছেই আসবে আলটিমেটলি। এই যে বোন ওজন বাড়াইছে, আমার কাছেই আসছে, হ্যাঁ, আর উনি তো শেষ পর্যন্ত, যাই হোক স্যার এখন একটা বিপদের মধ্যে আছে, আমাদের কাছে আসছে। বুঝেন নাই কথা? শেষ পর্যন্ত আপনি আসবেনই। প্রশ্ন ও শেখার জন্যে তো প্রচুর পড়াশোনা করতে হয়। আমার কাছে যে পরিমাণ বই আছে, অনেক ডাক্তার ওই বইগুলো কোনো দিন দেখেও না, এরকম বহু বই আমার কাছে আছে। কালকে ওই যে নাজিম আসছিল আইসিডির, কালকে মেহরান, বুঝছো, আমার সাথে যে ছেলেটা একসাথে আমরা ইউনিভার্সিটি অফ এডিনবারাতে স্কলারশিপ পাইছিলাম, আমি তো আর গেলাম না। নাজিম তো অলরেডি পিএইচডি কমপ্লিট করে ও আবার দেশে আসছে, গতকাল লাইভেও আসছিল, কালকের লাইভে। তা ওকে আমি ওই যে আমাদের ওই যে কিছু রিসার্চে ওকে কাজে লাগাবো, কারণ ওর কাজ এগুলো নিয়েই ও কাজ করেছে, বিভিন্ন গবেষণা। তো আমরা ওর সাথে কালকে মিটিংয়ে আমরা আলোচনা করলাম। প্রফেসর নেসারিউ আহমেদ, উনি এখন নর্থ সাউথ ইউনিভার্সিটির, উনি এখন প্রোভিসি হিসেবে আছেন। তো স্যার এর আগেও আমাদের একটা গবেষণাপত্র কয়েকটা পাবলিকেশনের জন্য উনি অলরেডি দিয়েছেন। তো হয় কি, ওরা বলে খুবই অ্যাপ্রিসিয়েট করে, দারুণ কাজ, কিন্তু যখন এই এডিটোরিয়াল বোর্ডের কাছে যায়, তারপর যখন ওই যে ডাক্তারদের খপ্পরে পড়ে, তখন আর ওইটা আর আলোর মুখ দেখে না। কারণ এডিটোরিয়াল বোর্ডে কারণ কেউ যদি ভেটো দিয়ে দেয়, তাহলে তো আর কেউ এটা পাবলিশ করতে পারবে না, বুঝতে পারছেন? তো এডিটোরিয়াল বোর্ডে যখন ডাক্তারের কাছে, ওরা আর এটাকে মানে আলোর মুখ দেখতে পারে না, ওখানেই শেষ। তো এই জন্য বড় বড় যে জার্নালগুলো আছে, ওখানে এডিটোরিয়াল বোর্ডে তো ডাক্তার তো আছেই, হ্যাঁ, ওরা যে এগুলাকে আর অ্যালাউ করে না। তা না হলে দেখেন, অটোফেজি আবিষ্কার করে জাপানি বিজ্ঞানী অসুমি নোবেল প্রাইজ পেল।
আর অটোফেজির মাধ্যমে আমরা কোষ খালি করি, কোষ খালি করলে ডায়াবেটিস ভালো হয়ে যায়। তাহলে এখন কিভাবে ডাক্তাররা 6 বেলা চিনি খাইতে দেয় রুগীকে, চিনি বেশি রুগীকে? তাহলে এখন অটোফেজির গবেষণা আছে কি নেই? আছে। তা আমি ওকে কালকে সব বিষয়ের উপরে আমি বললাম দেখো সোডিয়াম বাইকার্বনেট এটার উপরে একটা বই ওরে দেখালাম, এবং মানে তারপরে যে মেটাবলিক কার্ডিওলজি, হ্যাঁ সিনেট্রার যে মেটাবলিক কার্ডিওলজি, তো দেখালাম যে দেখো এই যে মেটাবলিক কার্ডিওলজি কেন কোএনজাইম কিউটেন, এই যে এটা হলো কোএনজাইম কিউটেন, আমরা কেন কোএনজাইম কিউটেন দিচ্ছি, কেন লিভোকার্নিটিন দিচ্ছি, কেন ম্যাগনেসিয়াম দিচ্ছি, কেন ডি রাইবোজ দিচ্ছি, কেন এলার্জিনিন দিচ্ছি, হ্যাঁ এগুলো এক একটার উপর একটা বই আছে। আমি বইগুলো দেখালাম ওকে, অনেকগুলো বই, বুঝছেন, একটা দুটো না। তারপর আমাদের জেসন ফ্যাঙেরই তো ওবেসিটি কোড, পিসিওএসের, ক্যান্সার, ডায়াবেটিস, অনেক কিছু তারই তো বই আছে অনেকগুলো। তারপরে আমাদের মেটাবলিক গুরু, হ্যাঁ বেঞ্জামিন বিগম্যান, হোয়াই উই গেট সিক, এবং এরপরে উনি আরও একটা বই লিখেছেন যে কিভাবে সে আবার ভালো হবে, হোয়াই উই গেট সিক। তারপর আবার আরেকটা বই উনি লিখেছেন। তো এরকম বহু বই আমার এখানে, আমি বই কিনে কত টাকা যে আমার এখানে গেছে, আমি যেইটাই আমার পছন্দ, এই যে বাস্টিং উইথ এনার্জি, হ্যাঁ এই যে ফ্র্যাঙ্ক শেলেনবার্গার, তো এরকম আমার কাছে এখানে বই ভর্তি। হ্যাঁ এই যে এখানে কে জানি প্রশ্নটা করলো, তা আপনি দেখবেন যে আমার এখানে যে কি পরিমাণ বই আমার এখানে আছে, এই যে শুধু এটার মধ্যে ভর্তি, এটার মধ্যে মানে এটা আমার সাথে ল্যাপটপের সাথে এবং আইপ্যাডের সাথে সিঙ্ক করা, সো আমার সবখানে এইগুলো আছে। তো এখানে সব বই আমি যখন যেটা পাই আমি এটা কিনি, ইচ্ছা করে কিনি, এমনি ফ্রি ডাউনলোডও করা যায়, সিস্টেম আছে। হ্যাঁ ইচ্ছা করে কিনি যে ওরে টাকা দেওয়ার জন্য, যে লোকটা কষ্ট করছে তার টাকা প্রাপ্য, তাকে আমি $12 দিলাম, $14 দিলাম, $20 দিলাম, হ্যাঁ না। তারপরে বুঝতে পারছেন, তা এই জন্যে পড়াশোনা করতে হয়েছে একটা। এছাড়া পৃথিবীতে অনেকেই এই কাজগুলো ছাড়াভাবে করছেন, যেমন উইম হফ, উনি শ্বাসের ব্যায়াম করছেন, উনিও সুপার হিউম্যানদের একজন। ম্যাক ইউরি, উনি ওই যে বজ্রমণি ধ্যান মেডিটেশন, এবং উনি হলেন যে একটা মার্শাল আর্টের নিজেই মানে জন্ম দিয়েছেন, একটা বুত্থান মার্শাল আর্ট, এটার উনি এটার হচ্ছে মানে মেইন গুরু, মানে উনি বুত্থান মার্শাল আর্টটাকে মানে তৈরি করেছেন, এবং যেটা আমাদের জাতীয় ক্রীড়ার অন্তর্ভুক্ত। হ্যাঁ আমাকে বলছিল ওখানে কমিটিতে থাকার জন্য, আমি বললাম ভাই আমি তো ওগুলোতে সময় দিতে পারবো, সো প্লিজ। তো যাই হোক, এখন এই যে উইম হফ, এই যে কোল্ড থেরাপি, এই যে ক্রিস্টিয়ানো রোনালদো কোল্ড থেরাপি করে, রাশিয়ার পুতিনেরও কোল্ড থেরাপি করে। এখন আমাদের ক্রিকেটাররাও যারা জ্ঞান আছে ওরাও কোল্ড থেরাপি করে। এখন আমি যখন কোল্ড থেরাপি করি বরফের মধ্যে ডুব দেয়, আমার কয় পাগল, কারণ কেন বলে, কারণ ওর তো এই নলেজ নেই। তাহলে কোল্ড থেরাপির উপকারিতা নিয়ে যে জানে না সে তো বলবে এই কথা, বরফ থেরাপি কেন লাগবে। ভিটামিন ডি এর উপরে কয়টা গবেষণাপত্র আপনাদের লাগবে ভিটামিন ডি এর উপরে, ইনসুলিন রেজিস্ট্যান্সের উপরে অনেকগুলো বই আমার কাছে আছে, একটা দুটো না অনেকগুলা, শুধু ইনসুলিন রেজিস্ট্যান্সের উপরে, এমনকি চাইল্ডহুড ইনসুলিন রেজিস্ট্যান্সের উপরে, হ্যাঁ যে কত কম বয়সী বাচ্চার এখন ইনসুলিন রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে পৃথিবীতে, বুঝলেন। এরপরে রিসেন্ট যে গাইডলাইন আমেরিকা ইউএসডিএ তাদের গাইডলাইন চেঞ্জ করেছে, এখন সেও বলতেছে শাকসবজি মাছ মাংস ডিম খাও, হ্যাঁ এবং গাইডলাইনে এখন কিন্তু ওই আগের মতো সেই ইয়াগুলা খাইতে দিতেছে না, বলতেছে শাকসবজি মাছ মাংস ডিম খাও। এই যে আমি দেখাচ্ছি আপনাকে গাইডলাইনটা, এই বই তো আমি এখান থেকেও দেখাইতে পারি, এই যে নতুন ফুড পিরামিড, হ্যাঁ এই যে শাক সবজি মাছ মাংস ডিম তেল ঘি আর কিছু হোল গ্রেন কার্বোহাইড্রেট যারা সুস্থ তাদের জন্য। সো এখন আমি এতদিন যা বলছি ওরা তো সেটাই বলছে, তো এখানে ফ্যাট খেতে নিষেধ তো নাই, ডিমের কুসুম তো ফেলে দেওয়ার কথা বলেন, ডিমের কুসুম তো এই যে ডিমের সাথেই রয়েছে, এটা তো কেউ ফেলে দেয় না। তারপরে যে অলিভ অয়েল আছে, হ্যাঁ এখানে আপনার ওই যে ঘি আছে, এই যে গরুর মাংস আছে, বুঝতে পারছেন, মুরগির মাংস আছে, শাকসবজি আছে, মাছ আছে, ফ্রুটস আছে, বাদাম আছে, হ্যাঁ এই যে মাখন আছে, আর ওই যে হোল গ্রেইন আছে ইত্যাদি। তো এখন ওরা তো এখন গাইডলাইন তো চেঞ্জ করছে, কিন্তু আমাদের ডাক্তাররা তো সেই আগের মতোই তারা 6 বেলা চিনি খাওয়াচ্ছে, কার্বোহাইড্রেট বেসড খাবার দিয়েছে, তারা তো যেটা চেঞ্জ করেনি, তারা তো এটা পরিবর্তন হয় না। যেমন আগের যে ফুড পিরামিডটা ছিল, হ্যাঁ যেমন আমরা দেখবো যে আগের ফুড পিরামিডটা কেমন ছিল, আগের ফুড পিরামিডটাই তারা এখন ফলো করছে, এটা ছিল আগের ফুড পিরামিড, যে এখানে বলা হয়েছে যে এই যে 6 বেলা চিনি খাওয়ার বিষয় বা বেশি করে কার্বোহাইড্রেট খাবে, অল্প একটু ফ্যাট খাবে, আর এখন বলতেছে বেশি করে শাকসবজি মাছ মাংস ডিম খাবা, তেল ঘি খাবা, আর অল্প একটু কার্বস খাবা, টোটালি উল্টে গেছে, এটাকে বলে ফ্লিপ। এখন এই নলেজ নাই, তাদের নলেজ নাই। এখন আপনাকে তো যদি আমার লেভেলে কাজ করতে হয়, সারা পৃথিবীর কোথায় কী ঘটতেছে, কে কী করতেছে, দুনিয়ার সব কিছু জানা ছাড়া তা আপনি এখানে দাঁড়াইতে পারবেন না।
সারা পৃথিবীর সকল ডাক্তারকে চ্যালেঞ্জ করে আমি এখানে দাঁড়াইছি এবং কেউ আমাকে কিছু বলতেও পারে না, বিকজ আমি সব রেফারেন্স ভিত্তিক কথা বলি এবং প্রতিটা কথার দলিলে আমি কয়েকটা বই দেখাইতে পারবো, শুধু রেফারেন্স না, কয়েকটা বই, নট অনলি এ লিটারেচার, নট অনলি এ মানে জার্নালের পাবলিকেশনস না, বই দেখাইতে পারবো যে কতগুলো বই আছে এক একটা বিষয়ের উপরে। ঘুমের উপরে কালকে আমার রুম খুঁজে ঘুমের বইগুলো দেখে কেটে নিছে, আমি বলছি যেমন হোক আমার ঘুমের উপরে 2টা বই আছে শুধু স্লিপ। হ্যাঁ, এবং এই যে যারা বইটা লিখছে ও 45 বছর ঘুমের উপরে গবেষণা করছে, কইরা সে যে বইটা লিখছে তা আমি আপনাদেরকে এক কথায় বলে দিতেছি যে 8 ঘন্টা ঘুমাতে হবে, আর্লি ঘুমাতে হবে, ঘুমানোর 1 ঘন্টা আগে হালকা গরম পানি দিয়ে গোসল করবেন, 4 ঘন্টাকে খাবার খাবেন, হ্যাঁ, মোট 8 ঘন্টা ঘুমাইতে হবে। ডায়মন্ড আওয়ার অফ স্লিপ হচ্ছে রাত 10টা থেকে 2টা, দিনেও ঘুমানো যাবে, তবে রাতের এই ঘুমটা নষ্ট করা যাবে না, যে 10টা থেকে 2টা বা 9টা থেকে 5টা পর্যন্ত বা 4টা পর্যন্ত। তাহলে এইখানে আমি যে কয় ঘন্টা ঘুমাইতে পারি 5, 6 বা 7, আর বাকি যে ঘন্টা বাকি থাকে দিনে অন্য সময় ঘুমাইতে পারবো। এই হলো ঘুমের ব্যাপার, শেষ। আপনাকে এক কথায় বলে দিলাম। আর এখানে বই আছে, 3-4টা বই আছে এই ঘুমের উপরে, কি বুঝতে পারছেন? তো এগুলো, তারপর অটোফেজির উপরে বই আছে, হ্যাঁ, ক্যান্সার চিকিৎসায় অনেক কিছুতে, এই যে অটোফেজি, এই জাপানি বিজ্ঞানী অসুমি, হ্যাঁ। তাহলে অটোফেজিটা হয় কি করে এটা একটু শোনেন, যে আমাদের যে অতিরিক্ত চর্বি জমে, এই চর্বিটা বার্ন হয় অটোফেজিতে, ফ্যাট বার্ন হয়। তাহলে দেখেন কোষে ওভারলোড হয় বেশি খেলে, বারবার খেলে, এখানে টক্সিসিটি হয়, এখানে ইনফ্লামেশন হয় এবং এখানে ডিফেক্টিভ প্রোটিনগুলা এটা এখানেই থেকে যায়। এখন অটোফেজির ফলে কি হয়, মানে আমি যদি ফাস্টিং করি, রোজা রাখি, তাহলে কোষ খালি হয়, ফ্যাট বার্ন হয়, ইনফ্লামেশন কমে, প্রদাহ কমে, ডিটক্সিফিকেশন হয়, হ্যাঁ, সব কিছু হয় এবং সাথে সাথে ওই যে অটোফেজি মানে আত্মভক্ষণ, মানে একটা খারাপ অর্গানেজ সেটাকে নষ্ট করে ভালো একটা অর্গানেজ দিয়ে এটাকে প্রতিস্থাপিত করা হয়, বা প্রোটিন যেটা ডিফেক্টিভ প্রোটিন সেটাকে আপনার নষ্ট করে সেটাকে বা রিসাইকেল করে, ডিফেক্টিভ প্রোটিনটাকে রিসাইকেল করে ব্যবহারযোগ্য নতুন প্রোটিন তৈরি করা। এগুলো সবই ঘটে যদি আপনি 16, 18, 20, 22, 25 ঘন্টা বা 24 ঘন্টা না খেয়ে থাকেন, হ্যাঁ, এমনকি 3 দিনের ফাস্টিং আছে। আর যদি 6 বেলা খান তাহলে অটোফেজি হবে না। তাহলে এই যে নোবেল প্রাইজ পেয়েছেন জাপানি বিজ্ঞানী অসুমি এই আবিষ্কারের মাধ্যমে, এখন আমরা তাকে ওই সেই 6 বেলাই খাওয়াইতে আসছি। তাহলে এখানে এই নলেজটা আমাদের এই যে ডায়াবেটিসের এই গাইডলাইনে তো নাই, এই যে অটোফেজির মাধ্যমে ডায়াবেটিস ভালো হয়, কিন্তু ওরা তো এটা ইনক্লুড করে নাই। তাহলে ওরা তো নতুন গাইডলাইনগুলো কোনোটাই ইনক্লুড করতেছে না, পৃথিবী তো পরিবর্তন হয়ে যাইতেছে, তারা তো তাদের সেই বাপদাদার আমলের থেকে যা করতেছে সেখানেই রয়ে গেছে, তাদের তো কোনো উন্নতি নেই। আর এদিকে আমার রুগীরা সব প্যারালাইসিস হচ্ছে, আঙ্গুল কাটতেছে, নার্ভ ড্যামেজ হইতেছে, চোখ নষ্ট হইতেছে, লিভার নষ্ট হইতেছে, কিডনি নষ্ট হইতেছে, হার্ট নষ্ট হইতেছে, এইভাবে সে সব কিছু ধ্বংস করতেছে। আর এরা আর যাকে বিশ্বাস করছে এতদিন, তার কাছে গেছে, তাদের সহযোগিতায়, তাদের সাথে মিলা মিশা, হ্যাঁ রুগী অরুগী, 2 রুগী মিলা এরা 2টাই এখন রোগ পুষতেছে। যে ডাক্তার দেখায় ও ইনসুলিন নেয় আর ওকেও ইনসুলিন লিখে দিছে, যে ডাক্তার দেখায় সেও বাইপাস করা, ওরেও বাইপাসের পরামর্শ দিছে, সেও রিং পরানো, তাকে রিং পরানোর পরামর্শ দিচ্ছে, তারও ফ্যাটি লিভার, হ্যাঁ, ডাক্তারেরও, হ্যাঁ, রুগীরও ফ্যাটি লিভার, 2 লিভারে টাকাটাকি করে, হ্যাঁ। তো এটা হলো, এ হলো অবস্থা। কারণ ও নিজেই একটা মনে করেন লাইফস্টাইল নাই, সে নিজেই ব্যায়াম করে না, নিজেই রাত জাগে, নিজেই টেনশন করে, স্ট্রেস করে, নিজেই নষ্ট খায়, আজকে এখানে খায়, ওখানে খায়, দেশে খায়, বিদেশে খায়, নানান জায়গা যায়, কনফারেন্সে যায়, ভুড়ি ভোজ করে, হ্যাঁ, কত পদ খায়, মাঝে মাঝে বুফে খায়, তারপরে দেখে হাতির দিলে 300 ফিট, কোথায় হাঁসের মাংস হাবি যাবে কী আছে, কোথায় কি খাওয়া যায়, সারাদিন এইসব করে বেড়ায়। তো সে অ্যাকচুয়ালি তো নিজে সে লাইফস্টাইল মানে না, সে কীভাবে আপনাকে লাইফস্টাইল শেখাবে? তার কাছে আপনি কী শিখবেন? আপনি আস্থা রুগী হবেন। কি বোঝা গেল? এই জন্য এখন ডায়াবেটিস কেন হয়? এই কোষে ওভারলোডের কারণে। তা কোষে ওভারলোড কেন হয়? আশা করি আলোচনাটা আমাদের শেষ। খেয়ে দে, ব্যায়াম না করে, টেনশন করে, রাত জেগে, এটা তো অলরেডি শেষ। এখন কোষ খালি না করলে আমার রক্তের চিনি কোষে ঢুকতে পারবে না। তাহলে কোষ খালি করব কিভাবে? রোজা রাখবো, ব্যায়াম করব। তাহলে ওই শুধু ওই হাঁটলে হবে না, তারপরে সঠিক সময়ে ঘুমাবো, তারপর হচ্ছে রোদ্রে যাব, ঘাসে আসবো, ভিটামিন ডি লাগবে, শ্বাসের ব্যায়াম করব 8টা, মানসিক প্রশান্তির চর্চা করব। তারপর আমরা শিথিলায়ন শিখাইলাম, হ্যাঁ, কীভাবে আমরা ওই দিন শিখাইছি, ওই যে ম্যাকিউরির ভিডিওতে আছে, হ্যাঁ। তারপরে আমরা ওই যে হামিং শিখাইছি, হ্যাঁ, ওই যে আমরা যে কীভাবে ওই যে জানা মুদ্রা, হ্যাঁ, জানা মুদ্রা করে হাম জিব্বা তালু লাগায়, এটা হলো একেবারে অতি শূন্য, নিজেকে শূন্যের কাছাকাছি, মানে আপনি অতীতেও থাকবেন না, আপনি ভবিষ্যতেও থাকবেন না। মানুষ 2টা জায়গায় থাকে। যেমন এই ভাই, উনি ওনার ফিউচার নিয়ে চিন্তা, ওনার ছেলের ফিউচার নিয়ে চিন্তা, ওনার সবার ফিউচার নিয়ে চিন্তা করে উনি রুগী, প্লাস ওই যে ঘটনাটা ঘটে গেছে এটাই সারাক্ষণ তার মাথায় ঘুরতেছে, এটার জন্য উনি রুগী। তার মানে অতীতের একটা ঘটনা যেটা উনি চেঞ্জ করতে পারেন, অ্যাক্সিডেন্ট ঘটে গেছে,
যা ভাঙার ভেঙে গেছে, যা শেষ হওয়ার হয়েছে, ওটা তো আপনি টেনশন করে তো এটা ফেরত আনতে হবে। এটা কি সে টাইম মেশিনে যায় অ্যাক্সিডেন্ট ফিরে পারবে না। তো এটা নিয়ে চিন্তা করে সে নিজেকে ধ্বংস করতে পারছে, এখন সে এটা পারছে যে নিজে ধ্বংস। আর হলো ফিউচারে আপনি বাঁচবেন কিনা, অ্যাক্সিডেন্টে সবাই মরেও যেতে পারতো, মরে নাই। হ্যাঁ, তো এখন ফিউচারে একটু পরে মানুষ বাঁচবে কিনা সেই জানে না। অর্থাৎ ফিউচার সম্পর্কে সে যা ভাবে বেশিরভাগ মিথ্যা, কারণ অ্যাকচুয়ালি ফিউচারে কী ঘটবে সে তো জানে না। সে বাইসে থাকবে কিনা একটু পরে তাও জানে না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।